পৌষ মাস, প্রচণ্ড শীত পড়েছে। শীতের সঙ্গে কুয়াশা। ইমন বসে আছে তার বড় মামার বাড়ির দোতলার বারান্দায়। সে অবাক হয়ে দেখছে কুয়াশায় সব ঢেকে আছে, একটু দূরের জিনিসও দেখা যাচ্ছে না। বাড়ির সামনে কাঁঠাল গাছটাকে মনে হচ্ছে ছোট একটা পাহাড়। ছোট চাচা বলেছিলেন কুয়াশা আসলে মেঘ। আকাশের মেঘ যখন মাটিতে নামে তখন তাকে বলে কুয়াশা। ইমনের খুব অদ্ভুত লাগছে এই ভেবে যে সে মেঘের ভেতর বসে আছে। আজ ছুটির দিন, তার বারান্দায় চুপচাপ বসে থাকার কথা না। ছুটির দিনের সকালবেলায় এই বাড়িতে নানান ধরনের খেলা হয়। টোকন আর শোভন টেনিস বল নিয়ে ক্রিকেট খেলে। টোকনের খুবই কাঁদনে স্বভাব, কিছু হতেই কান্না শুরু করে। আর শোভন মারামারিতে উস্তাদ। হুট করে মারামারি শুরু হয়ে যায়। শোভন ক্রিকেট ব্যাট দিয়ে ধমাধম ভাইকে মারে। অদ্ভুত ব্যাপার হচ্ছে কেউ কখনো নালিশ করে না। মারামারি এবং কান্নাকাটি কিছুক্ষণের মধ্যেই থেমে যায়। আবার খেলা শুরু হয়। মিতু একা একা রান্নাবাটি খেলে। ক্রিকেট খেলায় তাকে নেওয়া হয় না। মিতুও রান্নাবাটি খেলায় তাকে নেয় না। একদিন শুধু বলেছিল, এই তুই চাকর হবি? চাকর হলে খেলতে নেব। যা বাজার করে নিয়ে আয়, মনে করে কাঁচামরিচ আনবি, আর খবরদার পয়সা সরাবি না। ইমনের খেলতে ইচ্ছে করছিল, কিন্তু চাকর হওয়াটা মেনে নিতে পারছিল না বলে খেলেনি। তবে না খেললেও সে বেশিরভাগ সময়ই আশেপাশে ঘুরঘুর করে। আজ ইমন এখনো নিচে নামছে না, কারণ নিচে নামিয়ে নেওয়ার জন্য মিতু আসেনি। বড় মামার বাড়ির দোতলার সিঁড়ি পুরোপুরি শেষ হয়নি, রেলিং দেওয়া বাকি। এরকম সিঁড়ি দিয়ে নিচে নামতে ইমনের অসম্ভব ভয় লাগে। মিতু বয়সে তার প্রায় সমান হলেও সে ভয়ঙ্কর সাহসী। একবার সে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠেছিল। মিতু শুধু যে চোখ বন্ধ করে সিঁড়ি দিয়ে উঠতে পারে তাই না, 3 তলার ছাদে পা ঝুলিয়ে বসতেও পারে। সেই ছাদেরও রেলিং নেই। ইমনের বড় মামা ছাদের রেলিং দেবেন না, শুধু শুধু বাজে খরচ। ইমনের ধারণা বাজে খরচ হলেও রেলিং দেওয়া উচিত, তা না হলে কোনো একদিন মিতু ছাদ থেকে পড়ে যাবে। ইমনের ধারণা দোতলার সিঁড়িতেও রেলিং দেওয়া উচিত। রেলিং দেওয়া না হলে সে নিজেই কোনো একদিন পড়ে যাবে। ইমন ইমন চমকে উঠে দাঁড়ালো। মা ডাকছেন। আগে মা ডাকলেই আনন্দ হতো, এখন হয় না। মার ডাকা মানে কিছু একটা নিয়ে ধমকাধমকি হবে। ধমক খাবার মতো কিছু অবশ্য সে করেনি। সকালে বই নিয়ে বসে অনেকক্ষণ পড়েছে। মা যখন বললেন, যথেষ্ট ঘ্যান ঘ্যানানি হয়েছে, এখন যাও, তখনই শুধু সে উঠে এসেছে। ইমন ভয়ে ভয়ে মার ঘরের দরজা ধরে দাঁড়ালো। মার রাতে জ্বর ছিল, এখনো বোধহয় জ্বর। মা শুয়ে আছেন। সুপ্রভা মার পাশে বসে নিজে নিজেই খেলছে। ইমনের কাছে খুবই আশ্চর্য লাগে যে সুপ্রভা নিজে নিজে বসতে পারে, হামাগুড়ি দিতে পারে। কিছু দেখলেই 2 হাতের 2 আঙ্গুল উঁচু করে বলে, যে 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 মানুষ কাউকে কিছু দেখাতে চাইলে 1 আঙ্গুল দিয়ে দেখায়, সুপ্রভা হাতের 2 আঙ্গুল দেখায়। এটাও তার কাছে বিস্ময়কর মনে হয়। সুপ্রভা ইমনকে দেখা মাত্র 2 হাতের 2 আঙ্গুল উঁচু করে দেখালো এবং ক্রমাগত বলতে লাগলো, যে যে যে। সুরাইয়া বলল, কোথায় ছিলি? ইমন ভীতু গলায় বলল, বারান্দায়। রান্নাঘরে গিয়ে বলতো আমাকে চিনি দুধ ছাড়া লিকার দিয়ে 1 কাপ চা দিতে, লেবু যেন না দেয়, চায়ের মধ্যে লেবুর গন্ধ, অসহ্য। তোমার জ্বর কমেছে মা? সুরাইয়া বিরক্ত গলায় বলল, আমার জ্বরের খবর তোকে নিতে হবে না, যা করতে বলছি কর। তোর গলা খালি কেন? মাফলার যে একটা দিয়েছিলাম সেটা কই? ঠান্ডা লেগে রাতে যদি খুকখুক করে কাশিস তাহলে গলা চেপে ধরবো, তখন বুঝবি কত ধানে কত চাল। যা এখন সামনে থেকে। ইমন 2 তলা থেকে 1 তলায় নামছে।
নামতে গিয়ে সে লজ্জায় মরে যাচ্ছে, কারণ সে নামছে বসে বসে। কেউ দেখলেই হাসবে, বিশেষ করে মিতু যদি দেখে তাহলে সর্বনাশ হবে, খুবই হাসাহাসি করবে। এমনিতেই মিতু তাকে নিয়ে খুব হাসাহাসি করে, তাকে ডাকে ক্যাবলা বাবা। এই অবস্থায় দেখে ফেললে হয়তো আরো ভয়ঙ্কর কোনো নামে ডাকবে। ইমন ঠিক মতোই নামল, কেউ তাকে দেখল না। রান্নাঘরে বুয়াকে চায়ের কথা বলল। বুয়া বিরক্ত গলায় বলল, আমার হাত বন্ধ, এখন চা দেওয়া যাইব না। বুয়ার কথা শুনে ইমনের ভয় ভয় লাগছে। বুয়া যদি চা না পাঠায়, মা বুয়ার উপর রাগ করবে না, তার উপরে রাগ করবে, চর মারবে বা চুলে ধরে ঝাঁকুনি দেবে। ইমন বিড়বিড় করে বলল, বুয়া, মার খুব জ্বর, সকালে কিছু খায়নি, এই জন্য চা চাচ্ছে, দুধ চিনি লেবু ছাড়া শুধু লিকার। কইলাম না হাত বন্ধ। ইমন মন খারাপ করে রান্নাঘর থেকে বের হলো। বড় মামার বাড়িতে তারা খুব খারাপ অবস্থায় আছে, কেউ তাদের কোনো কথা শোনে না। ইমন যদি কোনো কাজের লোককে বলে, এই আমাকে এক গ্লাস পানি দাও, সেই কাজের লোক অবধারিতভাবে না শোনার ভান করে চলে যাবে, কিংবা দিতেছি বলে সামনে থেকে সরে যাবে, কিন্তু আর ফিরে আসবে না। আগে এই নিয়ে তার খুব মন খারাপ লাগতো, এখন লাগে না। ইমন বারান্দায় এসে দেখে মিতু বারান্দার পিলারে হেলান দিয়ে কমলা খাচ্ছে। এই শীতে তার গায়ে পাতলা একটা ফ্রক। খুব যারা সাহসী মেয়ে তাদের বোধহয় শীতও কম লাগে। ইমনের খুব ইচ্ছে করছে মিতুর কাছে যেতে, তবে এখন সে যাবে না, একটু পরে যাবে, মিতুর কমলা খাওয়া শেষ হবার পর যাবে। এখন মিতুর পাশে গিয়ে দাঁড়ালে মিতু হয়তো ভাবতে পারে সে কমলার লোভে কাছে এসেছে। মিতুর কমলা খাওয়া শেষ না হওয়া পর্যন্ত সে অন্যদিকে তাকিয়ে থাকবে, এমন ভাব করবে যেন খুব মন দিয়ে কিছু দেখছে। এই ক্যাবলা, এই, মিতু ডাকছে। মিতুর কমলা শেষ হয়নি, হাতে এখনো কয়েকটা কোয়া রয়েছে। ইমন কাছে গিয়ে দাঁড়ালে একটা দুটা কোয়া হয়তো তার হাতে দেবে, তখন ইমনকে লোভীর মতো লাগবে, আবার নাও দিতে পারে। মিতুর কোনো কিছুই ঠিক নেই। ইমন কাছে গেল, মিতু তাকে কমলার কোনো কোয়া দিল না, পুরো কমলা শেষ করে বলল, ক্যাবলা, আজ তোর ছোট চাচা আসবে না? ইমন বলল, আসতে পারে। ছোট চাচার কথা ওঠায় ইমনের মন ভালো হয়ে গেল, সে একটু হেসেও ফেলল। আজ শুক্রবার, ছুটির দিন। ছুটির দিনে তার ছোট চাচা আসে, গত শুক্রবার আসেনি, আজ হয়তো আসবে। মিতু বলল, তোর ছোট চাচাকে দেখতে কেমন লাগে জানিস? কেমন লাগে? অবিকল রামসাগুলের মতো লাগে, দাড়ি রেখেছে তো এই জন্যে, রামসাগুলেরও দাড়ি থাকে। বলেই মিতু ফিক করে হেসে ফেলল। ইমনের চোখে প্রায় পানি এসে যাচ্ছে। ছোট চাচাকে কেউ খারাপ বললে তার খুব মন খারাপ লাগে, তাছাড়া দাড়িতে ছোট চাচাকে খুবই সুন্দর লাগে। মিতু বলল, আমি যখন কমলা খাচ্ছিলাম তখন তুই লোভীর মতো তাকিয়েছিলি কেন? তাকিয়েছিলাম না তো। অবশ্যই তাকিয়েছিলি, লোভী কোথাকার, আবার মিথ্যা কথা বলে, মিথ্যুক। আমি মিথ্যুক না, আমি সত্যুক। অবশ্যই তুই মিথ্যুক, বাবা মারা গেছে আবার মিথ্যা কথাও বলে। বাবা মরেনি, বেড়াতে গেছেন, চলে আসবেন। চলে আসবে না হাতি, কোনোদিন আসবে না। আসবে। তুই বললেই হবে, সবাই জানে আসবে না। তুই একে তো মিথ্যুক, তার উপর বোকা। আমি বোকা না। অবশ্যই তুই বোকা, বোকা এবং ভীরু। সিঁড়ি দিয়ে বসে বসে পালেস্টে নামিস, আমি দেখেছি। ইমন চোখের পানি সামলাবার চেষ্টা করছে, পারছে না। মিতু বলল, একদিন তুই যখন সিঁড়ি দিয়ে বসে বসে নামছিলি তখন আমি তোর ইয়েটা দেখে ফেলেছি,
দেখতে সাদা কেঁচোর মতো। বলেই মিতু খিকখিক করে হেসে ফেলল। ইমনের চোখে এবার পানি এসে গেল। চোখ মুছে সে রওনা হলো রান্নাঘরের দিকে। বুয়াকে আরেকবার অনুরোধ করে দেখবে যেন মাকে সে চা দিয়ে আসে। মিতু তার ফ্রকের পকেট থেকে আরেকটা কমলা বের করেছে। মেয়েটার মুখ গোলগাল, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, অসম্ভব সুন্দর চেহারা। একবার তার দিকে চোখ পড়লে চোখ ফেরানো মুশকিল। এ হচ্ছে সেই ধরনের মেয়ে যাকে দেখলেই কথা বলতে ইচ্ছে করে। মজার ব্যাপার হলো, আজ থেকে 20 বছর পর এই মেয়েটি তার বাবার ঘরে ঢুকে অত্যন্ত শান্ত গলায় বলবে, বাবা, আমি ইমনকে বিয়ে করতে চাই। মিতুর বাবা হতভম্ব হয়ে বলবেন, কি বললি? যা বলেছি তুমি শুনেছ। তোর কি মাথাটা খারাপ? মিতু আগের চেয়েও শান্ত গলায় বলবে, বাবা, আমার মাথা খারাপ না, তুমি ব্যবস্থা করে দাও। সেই গল্প যথাসময়ে বলা হবে। আপাতত আমরা দেখতে পাচ্ছি ইমন তার ছোট চাচার কোলে। সে চাচার ঘাড়ে মুখ লুকিয়ে আছে, নিঃশব্দে কাঁদছে। ফিরোজ বলছে, কেঁদে তুই আমার ঘাড় ভিজিয়ে ফেলছিস। তোর হয়েছেটা কি বলতো? 15 দিন পর এসেছি, কোথায় গল্প গুজব করবি? এরকম করলে আর আসবো না। দোতলা থেকে নিচে ফেলে দেব। দিলাম, ফেলে দিলাম। 1 মিনিটের মধ্যে যদি হাসির শব্দ না শুনি তাহলে কিন্তু সত্যি সত্যি ফেলে দেব। ইমন হাসতে না পারলেও হাসির মতো শব্দ করল। ছোট চাচার একটু মাথা খারাপের মতো আছে, সত্যি সত্যি ফেলে দিতে পারে। সুরাইয়ার জ্বর আরো বেড়েছে। জ্বরের আঁচে মুখ লালচে হয়ে আছে, চোখ জলজল করছে। ফিরোজ বসেছে তার সামনের একটা চেয়ারে। ফিরোজ বলল, ভাবি কেমন আছেন? সুরাইয়া বলল, ভালো, খারাপ থাকবো কেন? খারাপ থাকার মতো নতুন কিছু তো হয়নি। আপনার জ্বর কি বেশি? জানি না, তোমার খবর বলো। ব্যবসাপাতির অবস্থা কি? অবস্থা বেশি ভালো না, খারাপই বলতে পারেন। ব্যবসা করতে ক্যাশ টাকা লাগে, ক্যাশ টাকা তো নেই। তোমার ভাইয়ের টাকা পয়সার খোঁজ নিতে বলেছিলাম, খোঁজ নিয়েছ? ফিরোজ কিছু বলল না, চুপ করে রইল। এই প্রসঙ্গে আলাপ করতে তার ইচ্ছে করছে না। অফিসে তার ভাইয়ের টাকা পয়সা ভালোই আছে। টাকাটা পেতে হলে তার মৃত্যু হয়েছে এই মর্মে প্রমাণসহ কাগজপত্র দিতে হবে। ভাইয়ের মৃত্যু হয়েছে এই জাতীয় কোনো কাগজ তার কাছে নেই। একটা মানুষ নিখোঁজ হয়ে গেছে, এই পর্যন্তই, তার আর কোনো খোঁজ নেই। ভাবি, ইমনের পড়াশোনা কেমন হচ্ছে? জানি না। সুপ্রভাত দেখতে খুব সুন্দর হচ্ছে। ও সুন্দর হলেই কি আর অসুন্দর হলেই কি? তুমি কি এখনো মেসেই থাকো? জি। চিরজীবন কি মেসেই থাকবে? ঘরবাড়ি করবে না? বিয়ে টিয়ে করবে না? ব্যবসার অবস্থা ভাবি খুবই খারাপ। খারাপ হলে কি আর করবে? মেসে মেসে জীবন কাটিয়ে দাও। ফিরোজ একটু ঝুঁকে এসে বলল, ভাবি, আপনার কাছে আমি একটা আবদার নিয়ে এসেছি। সুরাইয়া ভুরুকুচকে বলল, কি আবদার? মার শরীর খুব খারাপ, প্যারালাইসিস হয়ে গেছে মনে হয়, বাঁচবেন না। আপনাকে খুব দেখতে চাচ্ছেন। আমাকে দেখে কি হবে? মনে হয়তো শান্তি পাবেন। আমাকে দেখে শান্তি পাবার কিছু নেই, আমি কোনো শান্তি পড়ি না। ভাবি, এইভাবে কথা বলবেন না। আপনি আমার সঙ্গে চলেন, সবাইকে নিয়ে ঘুরে আসি। দীর্ঘদিন একটা জায়গায় পড়ে আছেন, ঢাকার বাইরে গেলে ভালো লাগবে। আমার ভালো লাগে নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবি, আমি হাত জোর করছি। সুরাইয়া বিরক্ত গলায় বলল, কথায় কথায় হাত জোর করবে না। এইসব নাটক আমার ভালো লাগে না, আমি কোথাও যাব না।
তাহলে একটা কাজ করি, ইমনকে নিয়ে যাই। না, ওকে আমি একা কোথাও পাঠাবো না। একা কোথায় ভাবি, আমি তো সঙ্গে যাচ্ছি। নিয়ে যাব, একটা দিন থাকবো, তারপর চলে আসব। না, অনেক দিন তো হয়ে গেল ভাবি, এখন একটু স্বাভাবিক হবার চেষ্টা করা উচিত না? আমি স্বাভাবিকই আছি, এর চেয়ে বেশি স্বাভাবিক হওয়া আমার পক্ষে সম্ভব না। ফিরোজ, তুমি এখন যাও, শরীর ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছে করছে না। ভাবি, আমি বৃহস্পতিবার দুপুরে যাব, সকালবেলা এসে একবার খোঁজ নিয়ে যাব। কি খোঁজ নিয়ে যাবে? যদি আপনি যান আমার সঙ্গে, কিংবা ইমনকে দেন। একবার তো না বলেছি, তারপরেও চাপ দিচ্ছ কেন? চাপ দিচ্ছি না ভাবি, অনুরোধ করছি। মার শরীর খুবই খারাপ, বাঁচবেন না। ইমনের জন্য খুব অস্থির। ভাবি আজ উঠি, বৃহস্পতিবার সকালে আসব, যাওয়ার আগে দেখা করার জন্য আসব। সুপ্রভা কি ঘুমোচ্ছে? হ্যাঁ। ওকে দিন, একটু কোলে নিয়ে আদর করি। কোলে নিয়ে আদর করতে হবে না, ঘুম ভেঙে যাবে। ঘুম ভাঙলে বৃষ্টি করে কাঁদে, অসহ্য লাগে। সুপ্রভার কান্না শুধু না, সুরাইয়ার সবকিছুই অসহ্য লাগে। ইমন যখন পড়া টেবিলে বসে গুনগুন করে, সেই গুনগুন কিছুক্ষণ শুনলেই অসহ্য লাগে। আবার সে যখন নিঃশব্দে পড়ে, তখন চারদিকে নিঃশব্দও অসহ্য লাগে। সবচেয়ে বেশি অসহ্য লাগে তার বড় ভাই জামিলুর রহমানকে। জামিলুর রহমান মাঝে মধ্যেই বোনের ঘরে ঢুকেন, নানান বিষয় নিয়ে কথা বলেন। দু একটা কথা শোনার পরই সুরাইয়ার মাথা ধরে যায়। সুরাইয়া সঙ্গে সঙ্গে বলে, ভাইজান, প্রচন্ড মাথা ধরেছে। তিনি তারপরেও বসে থাকেন, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে যান এবং কথা বলতেই থাকেন। তারপর, সুরাইয়া, তুই কেমন আছিস বল। ভালো। দিন রাত 24 ঘন্টা একটা ঘরের ভেতর থাকিস, এর নাম ভালো থাকা? তোর তো পাগল হতে বেশি বাকি নাই। পাগল আমি হব না ভাইজান, পাগল হলে আগেই হতাম। আগে যখন হই নাই, এখনো হব না। আশেপাশের সবাইকে পাগল বানাবো, কিন্তু নিজে পাগল হব না। এই তো একটা কথার মতো কথা বলেছিস, নিজে ভালো থাকবি। নিজের ভালো থাকাটাই জরুরি। অন্যের যা ইচ্ছা হোক, নিজে ঠিক থাকলে জগৎ ঠিক। শুনে ভালো লাগলো। একটা ঘটনা ঘটলে চিত হয়ে পড়ে যেতে হবে নাকি? দুর্ঘটনা মানুষের জীবনে ঘটে না, সব সময় ঘটে। ভাইজান, আমার খুবই মাথা ধরেছে। দিন রাত একটা ঘরে বন্দি থাকলে মাথা ধরবে না? মাথা ধরবেই। আমার কথা শোন, মাথা থেকে সব বাদ দে। আয় আমরা তোর জীবন নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করি। নতুন চিন্তা ভাবনাটা কি? আমাকে বিয়ে দেবার কথা ভাবছেন? যদি ভাবি, অসুবিধা কোথায়? তোর বয়স অল্প, সারাটা জীবন পড়ে আছে সামনে। সুরাইয়া হতভম্ব গলায় বলল, ইমনের বাবা বেঁচে থাকতেই আমি আরেকটা বিয়ে করে ফেলবো? বেঁচে আছে তোকে কে বলল? মরে গেছে সেটাই বা কে বলল? তাছাড়া আমি জানি সে বেঁচে আছে, আর যদি নাও থাকে, বিয়ে তো আমি করব না। খুব ভালো একটা ছেলে পেয়েছিলাম, এডিটিং এর ব্যবসা করে, বয়স অল্প, রোড অ্যাক্সিডেন্টে স্ত্রী মারা গেছেন। আপনি চান আমি আমার 2 বাচ্চা নিয়ে তার ঘাট ধরে ঝুলে পড়ি? ভাইজান, যখন আপনার মনে হবে আমাদের আর পালতে পারছেন না, অসুবিধা হচ্ছে, তখন বলবেন, আমি চলে যাব। কোথায় যাবি? কোথায় যাব সেটা আমার ব্যাপার। ভাইজান, এখন আপনি যান। আমার এমন মাথা ধরেছে যে ইচ্ছে করছে দেয়ালে মাথা ঠুকি। জামিলুর রহমান সাময়িকভাবে উঠে চলে যান, তবে কিছুদিন পর আবারও আরেকটি ছেলের সন্ধান নিয়ে উপস্থিত হন। বুঝলি, ভদ্রলোকের বয়স সামান্য বেশি, মনে হয় 50 ক্রস করেছে, তবে ভালো স্বাস্থ্য, চেহারাও সুন্দর। দেখলে মনে হয় বয়স 35-36। হাইলি এডুকেটেড, ইলিনয় ইউনিভার্সিটি থেকে এমএস করেছে। আমেরিকান এক মেয়ে বিয়ে করেছিল, বিয়ে টিকেনি। আমেরিকান মেয়ে, বুঝতেই পারছিস, বিয়েটা ওদের কাছে একটা খেলা।
কিছুদিন হানি হানি বলা, তারপর স্বপ্নেওয়ালের খেলা। ভাইজান, আমি আমেরিকান মেয়ে না, আমি বাঙালি মেয়ে, এবং বিয়েটা আমার কাছে খেলা না। আমার একবার বিয়ে হয়েছে, আমার স্বামী আমাকে তালাকও দেয়নি, মরেও যায়নি। আমি আবার বিয়ে করব কেন? কোনো স্বামী যদি 2 বছর তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ না রেখে নিরুদ্দেশ থাকে, তাহলে সেই বিয়ে অটোমেটিক্যালি তালাক হয়ে যায়। কে বলেছে? মৌলানা সাহেব বলেছেন। মৌলানা সাহেবদের বিয়ে হয়তো তালাক হয়ে যায়, ইমনের বাবা তো মৌলানা না। ইমনের বাবা বেঁচে আছেন, তিনি একদিন ফিরে আসবেন, এই বিষয়টা সুরাইয়া মনে প্রাণে বিশ্বাস করে। সুরাইয়ার সঙ্গে সঙ্গে আরো একজন বিশ্বাস করে, সে হলো সুরাইয়ার ভাবি ফাতেমা। জামিলুর রহমান যেমন অতিরিক্ত চালাক, তার স্ত্রী ফাতেমা তেমনি অতিরিক্ত বোকা। জগতের বোকারা ভালো মানুষ ধরনের হয়, ফাতেমা বেগম তা না। ভালো মানুষই কোনো ব্যাপারই তার মধ্যে নেই। সুরাইয়া তার পুত্রকন্যা নিয়ে এই সংসারে সিন্দাবাদের ভূতের মতো চেপে আছে, এই ব্যাপারটা তার কাছে অসহনীয় লাগে। বোকা মানুষ বলেই তিনি মনের ভাব গোপন রাখেন না, সরাসরি বলেন। পানির পিক ফেলে গম্ভীর গলায় বলেন, একটা কিছু ব্যবস্থা তো নেওয়া দরকার। আর কতদিন? আমার ছেলে বলে বড় হচ্ছে। তারপরেও সুরাইয়া তার ভাবিকে খুব পছন্দ করে, কারণ ফাতেমারও ধারণা ইমনের বাবা বেঁচে আছে, কোনো একদিন ফিরে আসবে। সেই কোনো একদিনটা কবে সেটা ফাতেমা জানেন না, সুরাইয়াও জানে না। সুরাইয়ার কেন জানি মনে হয় লোকটা ফিরবে গভীর রাতে, হয়তো ঝুপঝুপ বৃষ্টি পড়ছে, এর মধ্যেই ভিজতে ভিজতে উপস্থিত হবে। সুরাইয়া দরজা খুলে দেবে, সে ঢুকবে খুব সহজভাবে। যে কোনো পরিস্থিতিতে স্বাভাবিক থাকা হচ্ছে লোকটার স্বভাব। সে তার স্বভাব মতো বলবে, দেখি একটা তোয়ালে দেখি, মাথাটা ভিজে গেছে। সুরাইয়া তোয়ালে এগিয়ে দেবে, মানুষটা মাথা মুছতে মুছতে বলবে, তুমি কেমন আছো? সে বলবে, ভালো। এত রোগা লাগছে কেন? শরীর খারাপ? সেও সহজভাবেই বলবে, না, শরীর ঠিকই আছে। যে যেমন তার সঙ্গে সেরকমই আচরণ করতে হয়। মানুষটা এক পর্যায়ে বিছানার দিকে তাকিয়ে বলবে, ইমনের পাশে শুয়ে আছে এই ছোট মেয়েটাকে। সুরাইয়া বলবে, ওর নাম সুপ্রভা। সুপ্রভা কে? সুপ্রভা হলো ইমনের ছোট বোন। বলো কি, সুন্দর হয়েছে তো? হ্যাঁ, সুন্দর হয়েছে। ওকে ডেকে তুলবো, কোলে নেবে? না থাক, ঘুম ভাঙিয়ে দরকার নেই, ইমন তো দেখি অনেক বড় হয়েছে। বড় তো হবেই, তুমি কি ভেবেছিলে যেরকম রেখে গেছো ফিরে এসে সেরকম দেখবে? মানুষটা কথা ঘোরাবার জন্য বলবে, ঠান্ডা লেগে গেছে, চা খাওয়াতে পারবে? অবশ্যই পারবো, কেন পারবো না। তুমি ভাত খাবে না? হ্যাঁ খাবো, ভাতও খাবো, গোসল করতে হবে, সাবান দাও তো। ভাত খাবার আগেই চা খাবে নাকি ভাত খাবার পর চা খাবে? চা খেয়ে গোসলখানায় ঢুকবো। আচ্ছা, এই বাড়িটা কার? বাড়ি তো বেশ বড়। মানুষটা চেয়ারে চুপচাপ বসে থাকবে। সুরাইয়া যাবে চা বানাতে। শুধু চা বানালে হবে না, ভাত চড়াতে হবে, গরম ভাত, ভাতে 1 চামচ ঘি, ডিম ভাজা, ডিম ভাজার সঙ্গে শুকনো কাঁচামরিচ ভাজা, নতুন আলু ডোবা তেলে মচমচে করে ভাজা, মানুষটার খুব প্রিয় খাবার। সুরাইয়া রোজ রাতে দীর্ঘ সময় নিয়ে কাল্পনিক কথোপকথন চালায়। এক এক রাতের কথাবার্তা হয় এক এক রকম। রাতের এই কথোপকথন অংশটা তারপরও ভালো লাগে। এমন অন্ধকারে সিঁড়িঘরের নিচে দাঁড়িয়ে কাঁদছে। জায়গাটা বিশ্রী রকমের অন্ধকার, সেই কারণে তার ভয় লাগছে। আবার অন্ধকার থেকে বারান্দায় আলোতে আসতে পারছে না। সে পেন্সিল হারিয়ে ফেলেছে।
স্কুলের ব্যাগ গোছাতে গিয়ে ধরা পড়েছে পেন্সিল নেই। এই দুঃসংবাদ মাকে না দিয়ে উপায় নেই। সে মাকে বলল। সুরাইয়া ধমক ধামক কিছুই দিল না, শান্ত গলায় বলল, যেখান থেকে পারো পেন্সিল খুঁজে আনো। পেন্সিল না এনে আজ ঘুমোতে পারবে না। ঘণ্টাখানিক আগে সে মার ঘরে উকি দিয়েছিল। সুরাইয়া তাকে দেখেই বলল, পেন্সিল পেয়েছ? ইমন বলল, না। পেন্সিল পাওনি তাহলে এসেছো কেন? বললাম না পেন্সিল না পেলে আসবে না। কথা কানে যায় না, বাদর ছেলে। রাত 10টার মতো বাজে। অন্যদিন এই সময়েও বাড়ি গমগম করে। আজ মনে হয় সবাই শুয়ে পড়েছে, বাড়ি নিঝুম। ইমন কি করবে বুঝতে পারছে না। এ বাড়িতে যদি ছোট চাচা থাকতেন তাহলে তাকে কানে কানে বললেই যত রাতই হোক তিনি দোকান থেকে পেন্সিল কিনে আনতেন। ছোট চাচা নেই। এখন যে সে কাঁদছে, ভয় কাঁদছে না, ছোট চাচার জন্য কাঁদছে। কাঁদতে কাঁদতেই তার মনে হলো, বাবা থাকলে বাবা কি তার পেন্সিল কিনে আনতেন? বলা যাচ্ছে না। বাবা কেমন ছিলেন, তিনি কি করতেন, সে দ্রুত ভুলে যাচ্ছে। বাবার চেহারাও এখন তার মনে নেই। শুধু মনে আছে বাবা ফর্সা ছিলেন। আগের বাড়িতে বাবা এবং মার একটা ছবি ছিল ড্রেসিং টেবিলে সাজানো। সেই ছবিটা এ বাড়িতেও নিশ্চয়ই আছে, কিন্তু মা ট্রাঙ্কে রেখে দিয়েছেন। ছবিটা সাজানো নেই। ছবি সাজানো থাকলে সে মাঝে মাঝে দেখত। কে কে বসে আছে? এমন চমকে উঠল। মিতু অন্ধকারে পা টিপে টিপে কখন যে সামনে এসেছে সে বুঝতেই পারেনি। ক্যাবলা, তোর কি হয়েছে? চোখ মুছতে মুছতে ইমন বলল, পেন্সিল হারিয়ে ফেলেছি। পেন্সিল হারিয়ে ফেলেছিস বলে এখানে বসে কাঁদছিস কেন? ইমন জবাব দিল না। মিতু বলল, ফুপু বকা দিয়েছে? কি বলেছে? পেন্সিল না পেলে ঘরে ঢুকতে পারবি না? কি রঙের পেন্সিল? হলুদ। আচ্ছা, আমি এনে দিচ্ছি। একটা কথা শোন, তোর যদি কিছু হারিয়ে যায় আমাকে বলবি, আমি এনে দেব। একা একা বসে কাঁদবি না। এমন ধরা গলায় বলল, আচ্ছা। মিতু দুটা পেন্সিল এনে দিল, একটা হলুদ একটা সবুজ। হলুদটা স্কুল ব্যাগে রাখবে, সবুজটা কোথাও লুকিয়ে রাখবে, যদি আবারও পেন্সিল হারায় তখন কাজে লাগবে। সুরাইয়া ইমনকে ঘরে ঢুকতে দেখে বলল, পেন্সিল পাওয়া গেছে? এমন হ্যাঁ সূচক মাথা নাড়ল। সুরাইয়া বলল, আবার যদি কিছু হারায় টেনে তোমার কান আমি ছিঁড়ে ফেলবো, বাদর ছেলে। আমি বাবার নাম ভুলিয়ে দেব। বাবা নেই, বাবার নাম মনে রেখে কি হবে? যাও হাত মুখ ধুয়ে ঘুমোতে আসো। এমন বাথরুম থেকে হাত মুখ ধুয়ে ঘুমোতে এলো। সুরাইয়া আগে মাঝখানে ঘুমোতেন। তারা দুই ভাই বোন দুপাশে ঘুমোতো। এক রাতে সুপ্রভা গড়াতে গড়াতে খাট থেকে পড়ে গেল। তারপর থেকে সুপ্রভা মাঝখানে শয়। শোয়ার এই ব্যবস্থাটা তার খুব ভালো লাগে। মাঝে মাঝে সুপ্রভাকে হাত দিয়ে ছোঁয়া যায়। সুপ্রভা যখন জেগে থাকে তখন হাত দিয়ে ছুলে খুব মজার একটা কাণ্ড হয়। সুপ্রভা খিলখিল করে হাসতে থাকে। সেই হাসি আর থামে না। যে কেউ হাত দিয়ে ছুলে সুপ্রভা এমন করে না, শুধু ইমন হাত দিয়ে ছুলেই এমন করে, যেন তার হাতে হাসির কোনো ওষুধ আছে। ইমন নিজে যখন সুপ্রভার মতো ছোট ছিল তখন সেও কিরকম করত? মাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিন্তু সাহসে কুলাচ্ছে না। ছোট চাচাকে জিজ্ঞেস করতে হবে। ইমন। জি মা। স্কুলে পড়াশোনা কেমন হচ্ছে? ভালো। আকাশ ইংরেজি কি? স্কাই। বানান করো, SKY। আকাশ নীল ইংরেজি কি? দ্য স্কাই ইজ ব্লু। মাঝে মাঝে আমি যে তোমার উপর রাগ করি তখন কি মন খারাপ হয়?
না। মিথ্যা কথা বলছো কেন? যদি মন খারাপ হয় বলবে মন খারাপ হয়। কি হয়? হ্যাঁ হয়। শোনো, আমি নিজে নানান দুঃখে কষ্টে থাকি তো, এই জন্য এমন ব্যবহার করি। আদর করা কি জিনিস ভুলে গেছি। যে আদর পায় না সে আদর করতেও পারে না, বুঝতে পারছো? তোমার বাবাও কিন্তু আদর করতে পারতো না। সব মানুষ সবকিছু পারে না। তোমার বাবা কিভাবে তোমাকে আদর করতো মনে আছে? না, সে অফিস থেকে এসে তোমাকে কোলে নিয়ে 5 মিনিট হাঁটাহাঁটি করত। এটাই তার আদর। চুমু খাওয়া কিংবা উপহার কিনে দেওয়া এইসব তার স্বভাবে ছিল না। তুমি বড় হয়ে কার মতো হবে? তোমার বাবার মতো হবে? না। তাহলে কার মতো হবে? ছোট চাচার মতো। কেউ কারোর মতো হতে পারে না, সবাই হয় তার নিজের মতো। তুমি হাজার চেষ্টা করেও তোমার ছোট চাচার মতো হতে পারবে না, কিংবা তোমার বাবার মতো হতে পারবে না। সব মানুষই আলাদা। কচ্ছপ, কচ্ছপরাও কি আলাদা? হঠাৎ কচ্ছপের কথা এলো কেন? আর কোনো কথা না, ঘুমাও। আচ্ছা। ও ভালো কথা, তোমার ছোট চাচা তোমাকে নিয়ে দেশের বাড়িতে বেড়াতে যেতে চায়। তুমি কি যেতে চাও? আনন্দে ইমনের কথা বন্ধ হয়ে গেল। তার ইচ্ছে করছে চিৎকার করে কেঁদে উঠতে, এমন চিৎকার যেন সুপ্রভারও ঘুম ভেঙে যায়। ভয় পেয়ে সেও যেন কাঁদতে থাকে। কথা বলছো না কেন? যেতে চাও না? চাই। একা একা যেতে ভয় লাগবে না? না। আমাকে ফেলে রেখে যাবে, কষ্ট হবে না? না। সে কি, আমাকে সুপ্রভাকে ফেলে চলে যাচ্ছ, কষ্ট হবে না? সুপ্রভার জন্য হবে। সুপ্রভা কি তোমার আদর লাগে? আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন ঘুমাও। নাকি একটা গল্প শুনতে চাও? ইমন গল্প শুনতে চাচ্ছে না, কিন্তু বুঝতে পারছে কোনো এক অদ্ভুত কারণে তার মার মন খুব ভালো। মা গল্প বলতে চাচ্ছেন, সেই অদ্ভুত কারণটা কি? গল্প শুনতে চাও? চাই। এক দেশে ছিল এক রাজকন্যা। রাজকন্যা ছিল বন্দিনী। তার জীবনটা কাটছিল 4 দেয়ালের মধ্যে। তার মুক্তির একটাই পথ, যদি কোনো সাহসী রাজপুত্র বাঘের চোখ দিয়ে মালা গেঁথে রাজকন্যার গলায় পরিয়ে দেয়, তবেই রাজকন্যা মুক্তি পাবে। গল্পটা কেমন লাগছে ইমন? ইমন ফিসফিস করে বলল, খুব ভালো লাগছে। আসলে গল্পটা তার মোটেও ভালো লাগছে না। বাঘের চোখের মালার কথা ভাবতেই তার ঘেন্না লাগছে। সে চোখের সামনে দেখতে পাচ্ছে অনেকগুলি বাঘ গভীর জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। এদের কারোরই চোখ নেই। ভয়ঙ্কর এক রাজপুত্র তাদের চোখ উপড়ে নিয়েছে। অন্ধ বাঘের দল ঘুরে বেড়াচ্ছে। ঘুমিয়ে পড়েছ? না। তাহলে শোনো, বন্দিনী রাজকন্যাকে উদ্ধারের জন্য এক রাজপুত্র বের হলো বাঘের সন্ধানে। তার খুব সাহস, সে দেখতেও খুব সুন্দর। মা, তার নাম কি? ও আচ্ছা, তার নাম তো বলা হয়নি। রাজপুত্র যেমন সুন্দর, তার নামটাও খুব সুন্দর। রাজপুত্রের নাম ইমন কুমার। নামটা সুন্দর না? ইমনের খুব লজ্জা লাগছে। রাজপুত্রের নাম আর তার নাম একই। ইমনের খুব ইচ্ছে করছে মার গায়ে হাত রেখে শুয়ে থাকতে। সেটা সম্ভব না, মাঝখানে সুপ্রভা শুয়ে আছে। ইমন। বাবা ঘুমাও, আমার গল্প বলতে আর ভালো লাগছে না। সুরাইয়ার যে শুধু ভালো লাগছে না তা না, তার মনটাই খারাপ হয়ে গেছে। সে পুরোপুরি নিশ্চিত ছিল গল্পের মাঝখানে ইমন বলবে, মা, এই গল্পটা আমি জানি, তুমি অন্য গল্প বলো। এই গল্প ইমনের বাবা ইমনকে বলেছিলেন। ছেলের সেই গল্পের কথা মনে নেই।
বাবাকে এত দ্রুত সে ভুলে যাচ্ছে, এত দ্রুত। নিজেকে ইমনের খুব বড় মনে হচ্ছে, যেন হুট করে একদিনে অনেক বড় হয়ে গেছে। সে সবাইকে রেখে একা একা গ্রামের বাড়িতে যাচ্ছে। ছোট চাচা অবশ্য সঙ্গে যাচ্ছেন, তারপরেও সে একা একা যাচ্ছে, এটা ভাবা যায়? ইমনের হাতে ছোট্ট ব্যাগ, ব্যাগে জামা কাপড়, টুথপেস্ট, টুথব্রাশ, একটা চিরুনি। সুরাইয়া ছেলের হাতে 2টা 10 টাকার নোট দিল। এমন সেই নোট 2টা গম্ভীর ভঙ্গিতে শার্টের পকেটে নিল। সুরাইয়া বলল, খুব সাবধানে থাকবে। এমন মাথা কাত করল। গ্রামে অনেক পুকুর টুকুর আছে, সাবধান, একা একা পুকুরে যাবে না, জঙ্গল টঙ্গলেও যাবে না, সাপ খুব আছে, মনে থাকবে? আচ্ছা তাহলে যাও, রাতে ছোট চাচার সঙ্গে থাকবে, বাথরুম পেলে তাকে জাগাবে, গ্রামের বাথরুম দূরে হয়। আচ্ছা। বাহ, আমাদের ইমন কুমারকে তো খুব স্মার্ট লাগছে। কাছে এসো, কপালে চুমু খেয়ে দিই। ইমন কাছে গেল। মা যখন কপালে চুমু খেলেন, তখন হঠাৎ তার মনে হলো মাকে ছেড়ে সে থাকতে পারবে না। গ্রামের বাড়িতে না গেলেই সবচেয়ে ভালো হয়। তবে ইচ্ছাটা হলো খুব অল্প সময়ের জন্য। ট্রেনে উঠে ইমনের মনে হলো সে শুধু বড় না, অনেক বড় হয়ে গেছে। কারণ ছোট চাচা তার ট্রেনের টিকিট তার হাতে দিয়েছেন। টিকিট দেওয়ার সময় বলেছেন, হারাবি না, হারালে টিকিট চেকার ফাইন করে দেবে। ইমনকে ছোট চাচার কোলে বসতে হলো না, তার জন্য জানালার কাছে আলাদা সিট। ছোট চাচা চা খেলেন, সেও খেল, ঠিক বড়দের মতো আলাদা কাপে। ট্রেনের জানালা দিয়ে দৃশ্য দেখতে তার কি যে ভালো লাগছিল। মনে হচ্ছিল সে সারা জীবন ট্রেনে কাটিয়ে দিতে পারবে। এর মধ্যে ছোট চাচা বললেন, এই যে মিস্টার হার্ডনাট, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তোর দায়িত্ব হচ্ছে স্টেশনের নাম পড়তে পড়তে যাওয়া। যখন দেখবি স্টেশনের নাম নান্দাইল রোড, তখন আমাকে ডেকে তুলবি। ট্রেন স্টেশনে ঢুকতেই জানালা দিয়ে মাথা বের করে স্টেশনের নাম পড়া, কি রোমাঞ্চকর ব্যাপার। গ্রামের বাড়ি দেখে ইমন আনন্দে অভিভূত হল। কি অদ্ভুত বাড়ি, টিনের চাল, ছোট ছোট জানালা, চারিদিকে এত গাছপালা, যেন মনে হয় জঙ্গলের ভেতর বাড়ি। একটা কুমড়ো গাছ বাড়িটার চালে উঠে গেছে, সেই গাছ ভর্তি কুমড়ো। উঠোনে সত্যিকার একটা মা ভেড়া 4টা বাচ্চা নিয়ে বসে আছে। ইমন যখন তার সামনে দাঁড়ালো, ভেড়াটা একটু ভয় পেল না। বাচ্চা ভেড়াদের একটা আবার এসে ইমনের গা শুকতে শুরু করলো। বিস্ময়ের উপর বিস্ময়। বাড়িতে 2টা রাজহাঁস, তারা গলা উঁচু করে কি গম্ভীরভাবে হাঁটছে, দেখলেই আদর করতে ইচ্ছে করে। ছোট চাচা অবশ্য বললেন, রাজহাঁস 2টা খুবই তেতর, খবরদার কাছে যাবি না, কামড় দেয়। কি অদ্ভুত কথা, হাঁস আবার মানুষকে কামড় দেয়? হাঁস কি কুকুর নাকি যে কামড়াবে? আকলিমা বেগম নাতিকে দেখে ডাক ছেড়ে কাঁদতে শুরু করলেন। কাঁদেন আর একটু পরপর বলেন, আমার ইমন নাইছে, তোমরা কে কই আসো, দেখা যাও, আমার ইমন নাইছে। দাদির কান্না দেখে ইমনের লজ্জা লাগছে, আবার ভালোও লাগছে। সে কিছুতেই বুঝতে পারছে না এমন বুড়ো একজন মানুষ তার মতো ছোট একজনকে এত ভালোবাসে কেন। দাদিজানের শরীর অবশ, শুধু ডান হাতটা নাড়াতে পারেন। সেই হাতে তিনি ইমনকে জড়িয়ে ধরে আছেন, কিছুতেই ছাড়ছেন না। হাতে ন্যাপথলিনের গন্ধ। বুড়ো মানুষদের হাতে কি ন্যাপথলিনের গন্ধ হয়? ইমনের সারাটা দিন কাটল ভয়াবহ উত্তেজনায়। 2বার তাকে রাজহাঁস তাড়া করল। এতে যেমন ভয় লাগছিল, মজাও লাগছিল। বড়ই গাছে উঠে সে নিজের হাতে পাকা বড়ই পেরে খেল। বড়ই গাছে নিজে নিজে ওঠা কঠিন, তবে ছোট চাচা একটা টেবিল এনে গাছের সঙ্গে লাগিয়ে দিলেন। টেবিল থেকে চট করে গাছে ওঠা যায়, তবে খুব বেশি দূর ওঠা যায় না। গাছ ভর্তি কাটা।
ছোট চাচা কামরাঙ্গা গাছের ডালে একটা দোলনা টানিয়ে দিলেন। খুব অদ্ভুত দোলনা, চেয়ার দোলনা। একটা চেয়ারের হাতলের সঙ্গে দড়ি বেঁধে গাছের ডালে ঝুলিয়ে দেয়া। কি যে মজার দোলনা! মনে হয় চেয়ারে বসে আছে, সামনে টেবিল। চেয়ার এবং টেবিল দুইটাই দুলছে। তারপর সে ছোট চাচার সঙ্গে গেল ছিপ ফেলে পুকুরে মাছ ধরতে। দুজনের হাতে দুটা ছিপ। ছোট চাচার বড় ছিপ, তার ছোট ছিপ। মাটি খুঁড়ে কেঁচো বের করে কেঁচো দিয়ে টোপ দেওয়া হলো। খুবই ঘেন্নার কাজ। মাছ মারতে হলে একটু ঘেন্নার কাজ করতেই হয়। ঢাকার কেউ বিশ্বাস করবে না, কিন্তু ঘটনা 100% সত্যি। ইমন তার ছিপে একটা সরপুঁটি মাছ ধরে ফেলল। মাছটা ধরে তার এত আনন্দ হলো যে শব্দ করে সে কেঁদে ফেলল। ছোট চাচা বিরক্ত হয়ে বললেন, আরে গাধা, মাছ ধরে কাঁদছিস কেন? এখানে কাঁদার কি হলো? মাছ ধরতে না পারলে কাঁদলেও একটা ব্যাপার ছিল। এত বড় মাছ ধরে ফিসফিস কান্না, ছি! নিজের মারা সরপুঁটি মাছ ভাজা দিয়ে সে দুপুরে ভাত খেল। আরো অনেক খাবার ছিল। মুরগির মাংসের কোরমা ছিল, ডিমের তরকারি ছিল। তার আর কিছুই খেতে ইচ্ছে করল না। পরদিন আরো বিস্ময়কর ঘটনা ঘটল। ছোট চাচা বললেন, আয় তোকে সাঁতার শিখিয়ে দেই। একদিনে সাঁতার। আমি সাঁতার শেখানোর ওস্তাদ। সাঁতার শিখতে হলে প্রথম কোন কাজটা করতে হয় বল দেখি? জানি না। প্রথম পানিতে নামতে হয়। পানিতে না নেমেও সাঁতার শেখা যায়। সেই সাঁতারের নাম শুকনা সাঁতার। স্থলে বেঁচে থাকার জন্য এই সাঁতার খুবই প্রয়োজনীয়। বেশিরভাগ মানুষ শুকনা সাঁতার জানা না বলে স্থলে ভেসে থাকতে পারে না। তুমি পারো? না, আমিও পারি না। এমন ভয়ে ভয়ে চাচার হাত ধরল। পুকুরটাকে খুব গভীর মনে হচ্ছে। পানি কি পরিষ্কার, টলটল করছে। ফিরোজ বলল, ঝুপ করে পানিতে নাম, একদিনে সাঁতার। এমন অবাক হয়ে বলল, সত্যি সত্যি একদিনে সাঁতার শিখব? তোর যদি ইচ্ছে থাকে শিখতে পারবি। ইচ্ছে আছে? আছে। পানিতে আমার সঙ্গে নামবি, কিন্তু পানিকে ভয় করতে পারবি না। পানিকে ভয় করলে একদিনে সাঁতার শিখতে পারবি না। শুধু মনে রাখবি, আমি যখন আছি তখন তুই ডুববি না। আমি ধরে ফেলবো। আমার উপর বিশ্বাস রাখতে হবে। পারবি বিশ্বাস রাখতে? পারবো। তাহলে আয়, শুরু করা যাক। প্রথম 1 ঘন্টা শুধু পানিতে দাপাদাপি করবি। আমি তোর পেটে হাত দিয়ে তোকে ভাসিয়ে রাখবো। ফিরোজ ইমনকে ভাসিয়ে রাখছে। ইমন প্রাণপণে দাপাদাপি করছে। প্রথমে একটু শীত লাগছিল। দাপাদাপির কারণে এখন আর শীত লাগছে না। ইমনের মনে হচ্ছে সে তার বাকি জীবনটা পানিতে দাপাদাপি করে কাটিয়ে দিতে পারবে। সঙ্গে শুধু একজনকে লাগবে, যে তাকে ভাসিয়ে রাখবে, ছেড়ে দেবে না। ইমন 2 ঘন্টার মাথায় সত্যি সত্যি সাঁতার কাটল। ইমনের চেয়েও অনেক বেশি অবাক হলো ফিরোজ। সে মুগ্ধ গলায় বলল, হার্ডনাট, তুই তো সত্যি হার্ডনাট। সত্যি সত্যি একদিনে সাঁতার শিখে ফেললি। তুই তো বড় হয়ে গেছিস রে বেটা। গ্রামের বাড়ি থেকে ফেরার সময় ইমনের এত মন খারাপ হলো যে বলার নয়। বিদায়ের দিনে আকলিমা বেগম নাতিকে জড়িয়ে ধরে বসে রইলেন। এক ফোঁটাও চোখের জল ফেললেন না। বিদায়ের সময় চোখের জল ফেলতে নেই, অমঙ্গল হয়। এমনিতেই এই পরিবারে অমঙ্গলের ছায়া পড়ে আছে। আকলিমা বেগম ধরা গলায় বললেন, ইমন না? ইমন বলল, জি দাদিমা। তোরে একটা কথা বলি, তুই যখন বড় হইয়া বিয়া করবি তখন বউরে নিয়ে আসবি। আমি তো বাচ্চা থাকবো না। তোরা দুইজন আমার কবরের সামনে খাড়াবি। ইমন মাথা কাত করে বলল, জি আচ্ছা। তোর লাগে আমি আল্লাহ পাকের কাছে খাস দিলে দোয়া করছি। আমার দোয়া আল্লাহ পাক কবুল করছেন। আকলিমা বেগম নাতির হাতে কাপড় মোড়া একটা ছোট্ট উপহার দিলেন।